মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ইটকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হালকা করে কুঁড়কে দিলেন ওপার বাংলার কিছু মৌলবাদী মৌলানারা, এবং তার সঙ্গে মোহাম্মদ ইউনূসের সরকারের উপদেষ্টারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বেজায় ক্ষুব্ধ। কেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? ওপার বাংলাদেশি মানুষরা কি জানেন না যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রোজা রাখেন, তিনি ঈদের সময় ছোলা খেয়ে থাকেন, ববি তাকে ছোলা দিয়ে যায়, রেড রোডের ধারে ঈদের সময় হিজাবের মতো কাপড় জড়িয়ে মুসলিম সম্প্রদায়ের তোষণের জন্য প্রত্যেক বছর নিয়ম করে হাজির হয়ে যায়, সেখান থেকে রাজনৈতিক বক্তব্য, বিজেপি তাদের জন্য কতটা শত্রু এই সমস্ত বলার চেষ্টা করেন। এহেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সহ্য করতে পারছেন না ওপার বাংলার মৌলবাদীরা। তাহলে এপার বাংলার যারা সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায় রয়েছেন, দিদির এই অপমানে আপনারা কি এখনো মুখ বন্ধ করে থাকবেন, নাকি আপনারাও এবার ওপার বাংলার যে সমস্ত মৌলানারা আপনাদের প্রিয় দিদির বিরুদ্ধে এই ধরনের কুৎসিত মন্তব্য করছে, হুঁশিয়ারি দিচ্ছে, তার বিরুদ্ধে তো অন্তত একটা মিছিলের ব্যবস্থা করুন? সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, তারা কি করছেন? দিদির এই অপমান ওপার বাংলায় তারা কি মুখ বুজে সহ্য করবে, নাকি রাস্তায় নামার তাদের সময় হয়ে গিয়েছে? এতদিন না হয় হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছিল বলে তারা মুখ বন্ধ করে বসেছিল, তার একটা কারণ থাকে, কিন্তু তাদের প্রিয় দিদির বিরুদ্ধে যদি ওপার বাংলার মৌলানারা এই ধরনের বিভিন্ন বক্তব্য বলতে শুরু করে, তাহলে তার একটা নিদেন পক্ষে তো কলকাতায় প্রতিবাদ মিছিল বার করা তো উচিত, কি বলেন? কিন্তু কেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওপার বাংলার লোকজন খচে গেল বলুন তো? সেই তথ্য আপনাদের সামনে অবশ্যই দেব। শুধু মৌলানারাই নয়, ওপার বাংলার সরকারি বা ইউনূস প্রশাসনের উপদেষ্টারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন। কেন অনেকেই আন্দাজ করতে পাচ্ছেন, যারা পাচ্ছেন না তাদেরকে এক্সপ্লেন করব আজকের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে একেবারে তীব্র অস্বস্তির মধ্যে পড়েছেন। কেন বলুন তো? যে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে চুপ করে বসেছিলেন, ভেবেছিলেন বোধহয় সবকিছু শান্ত হয়ে যাবে, তার আর মুখ খোলার প্রয়োজন পড়বে না। কিন্তু এই অশান্তিটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এর পরেও যদি মুখ্যমন্ত্রী নিশ্চুপ এবং নীরব হয়ে বসে থাকেন, তাহলে তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে শুভেন্দু অধিকারী যেখানে গিয়ে প্রত্যেক দিন আন্দোলনে নামছেন, হিন্দুদের একজোট করার চেষ্টা করছেন, পেট্রোপল সীমান্ত গিয়ে অবরোধ করে দিয়ে বাংলাদেশকে একটা বার্তা দেওয়ার তার মতো করে চেষ্টা করছেন, সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ হিসাবে তিনি যদি হিন্দুদের এই আক্রমণের পরেও মুখ বন্ধ করে বসে থাকেন, তাহলে আগামী লোকসভা নির্বাচনে হিন্দুরা যে তাকে ভোট দেবে না, সে কথা তিনি বোধহয় বুঝতে পেরেছেন। এবং সম্ভবত সেই কারণেই যতটা পারা যায় ধরি মাছ না ছুঁই পানি গোছের, বা ধরুন চাঁদ সওদাগরের মনসা পুজোর মতো করে ওপার বাংলায় হিন্দুদের উপর এই আক্রমণের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তার সাথে রয়েছি। কিন্তু ওপার বাংলার মৌলবাদী মুসলিমরা হিন্দুদের ওপর যে অত্যাচার করছে, এই বক্তব্য তিনি বলার ক্ষমতা বা সাহস বা রুচি, যেটাই বলবেন সেটা তিনি দেখাননি। তবে হঠাৎ করেই বিধানসভাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বসলেন যে ইউনাইটেড নেশনসের সঙ্গে কথা বলে নরেন্দ্র মোদীর সরকারের উচিত শান্তি বাহিনী পাঠানোর ব্যবস্থা করা বাংলাদেশে। আর এইখানেই আগুনে ঘৃতাহুতি পড়েছে বলে ওপার বাংলার লোকজন মনে করছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর ওপার বাংলায় ঝড় উঠে গিয়েছে। তারই একটি অংশ দেখিয়ে আপনাদের পর্বটি শুরু করলাম, এবং পুরো অংশটি আপনাদের শোনাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর মতো নিদান তিনি দিচ্ছেন, এই রকম ভয়ানক অপরাধ কেন মুখ্যমন্ত্রী করলেন, তার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাতে শুরু করেছেন সেখানকার মৌলবাদী নেতারা। আসুন তার প্রথম বক্তব্যটি শোনাবো আপনাদের। আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী
মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদিকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা? সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে? মোদিকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে। তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত। বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায়, প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে, ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায়। তাদেরকে বলছি, ভারত প্রীতি যাদের মধ্যে থাকবে, বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে। শুনলেন বন্ধুরা, একেবারেই পরিষ্কার বার্তা যে বাংলাদেশের দিকে হাত বাড়াবা তো 14 কোটি মুসলমান কালো হাত ভাঙা দিবে। এবং আপনাদের শোনাবো যে তিনি বলছিলেন যে কি, আমি ঠিক বুঝতে পারলাম না কি সব বলছিলেন, যে সম্ভবত হাতা খুন্তি নিয়ে 14 কোটি মুসলমান যদি বাংলাদেশ থেকে ভারতের দিকে তেড়ে যায় তাহলে ভারতবর্ষের আর কিছু করার থাকবে, এই ধরনের বিভিন্ন বক্তব্য আর কি বলছিলেন। আর বিশ্বাস করুন, এই ধরনের ওয়াজগুলো শুনতে আমার বেশ ভালো লাগে। এমনি ধরুন এখন কমিক সিনেমা অনেক জায়গায় কমে গিয়েছে, তাই ওপার বাংলা থেকে ভারত সম্পর্কে যে সমস্ত বক্তব্য বলা হয়, বিশেষ করে সামরিক বাহিনীর মোকাবিলায় তারা কিভাবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারে, এ নিয়ে তাদের যা যা ইন্টারনেটে বক্তব্য রয়েছে, সেটা শুনলে আমি বলতে পারি যে কোনো হাসির সিনেমার দৃশ্য থেকে আপনাদের বেশি মনোরঞ্জন হতে পারে। যাই হোক, তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যারা এ ভাষায় কথা বলে তাদের বিরুদ্ধে কি একটা প্রতিবাদ করবে না তৃণমূল কংগ্রেস? দেখুন, মোদি তো এমনিই দু চোখের বিষ, দু চোখের বালায়, কিন্তু মমতা দিদি তিনি তো কাছের। তার কারণ পশ্চিমবঙ্গে মমতা দিদি বা তৃণমূল কংগ্রেস যা যা ভোট পায় তার 80% মুসলিমদের ভোট। সেই 80% মুসলিমদের মন পেতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কি না করতে হয় সেটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরাও জানি, সংখ্যালঘু মুসলিমরাও জানেন। এদৎ সত্ত্বেও ওপার বাংলায় মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য নিয়ে যেভাবে আওয়াজ উঠেছে, তা নিয়ে কি একটা প্রতিবাদ মিছিল করবেন না আমাদের সংখ্যালঘু ভাইয়েরা? এই প্রশ্নটা আমার মনে জাগলো। আসুন আপনাদের এবার দ্বিতীয় বক্তব্যটা শোনাবো, সেটি আরো একটু বেশ রণঝঙ্কারপূর্ণ। শুনলে একটু রক্ত গরম বলে মনে হতে পারে, কিন্তু আদতে সেটা নির্বিষ। কেন আপনারা শুনেই দেখুন। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ইটকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। সম্মানিত সুধী, শুনলেন বন্ধুরা, বেশ কাঁধ ঝাঁকিয়ে সুন্দর বক্তব্য রাখছিলেন, শুনতে বেশ মজাই লাগছিল। বলছিলেন যে ভারতবর্ষের সমস্ত সৈনিক যদি একও হয়ে যায় তাহলে 14 কোটি মুসলমান দুহাতে 28 কোটির গজারির লাঠি নিয়ে যদি তেড়ে যায় তাহলে লাল কেল্লা উড়ে যাবে। আমি বিশ্বাস করুন ওটা বুঝতে পারলাম না, গজারির লাঠি নাকি একটা বললেন, মাফ করবেন ওটি আমার জানা নেই, আপনাদের কারুর জানা থাকলে সেটা বলতে পারেন। কিন্তু জানি না সেই গজারির লাঠি নিয়ে পরমাণু শক্তিধর ভারতের সঙ্গে যদি তেড়ে আসে 14 কোটি মুসলমান, তাহলে সত্যি লাল কেল্লা কেন, ভারতের বর্ডারটুকু ক্রস করা তাদের ক্ষমতা থাকবে কিনা এটা তো আমরা সকলেই জানি। যাই হোক, এই বিষয়ে আলোচনা করা আর মূর্খের সঙ্গে আড্ডা দেওয়া দুটোই তো একই ব্যাপার হয়ে গেল, তাই এখানে আমি আর কোনো মন্তব্য করব না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যিনি ওপার বাংলার পলিটিক্স দেখে অনেক কিছুই আমদানি করেছেন এপার বাংলায়। এই যেমন খেলা হবে স্লোগান, যেটা ওপার বাংলার জাতীয় স্লোগান, সেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দলের একটা স্লোগান। এবং তাছাড়াও তৃণমূল কংগ্রেসের পরিচালনা করার ক্ষেত্রে অনেক দিকেই বাংলাদেশের পরিচালনার সঙ্গে মিল পাওয়া যায়। এই রকম একজন জনপ্রিয় দিদি, যাদের এপার বাংলায় মুসলমানরা এতটা প্রিয় বলে মনে করেন, তাকে ওপার বাংলায় ধিকৃত হতে হবে, এই নিয়ে কিন্তু বেশ আমার অবাকই লাগলো। তবে হ্যাঁ, শুধুই যে মৌলানারা এই কথা বলছেন এমনটা নয়। এবার আপনাদের দেখাতে চাইবো ভোরের আলো পত্রিকা থেকে দুটি খবর দেখতে পাচ্ছেন আপনারা। এটা মমতা ব্যানার্জির ধরনের বক্তব্য, সেইভাবেই দেখতে চান পররাষ্ট্র উপদেষ্টা। কি ব্যাপারটা একটু আপনাদের বলে শোনাই। বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তার ধরনেরই একটি বক্তব্য, কোটেশন, তার ধরনেরই একটি বক্তব্য হিসাবে দেখতে চান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। কাজেই বুঝতেই পারছেন যে ওপার বাংলার পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলে দিয়েছে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথা বলে আসেন সেই ধরনেরই কথার একটা অংশ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে গুরুত্বই দিতে চায়নি ওপার বাংলার মুখ্য উপদেষ্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মৌলবাদীরা বা মৌলানারা তারা তো আর ছেড়ে কথা বলবেন না। এমন গরম গরম একটা টপিক মানুষের সামনে বলে রোজগার করার একটা যদি সুযোগ আসে, তাহলে তারা আর হাতছাড়া করতে যাবেন কেন বলুন। যাই হোক, এটা গেল প্রথম খবর। আর দ্বিতীয় খবরটা আপনাদের দেখায়, সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। সেখানে লেখা হয়েছে মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ, মির্জা ফখরুল। কি বলা হয়েছে আসুন একটু আপনাদের পড়ে শোনাই। বাংলাদেশের জাতিসংঘের শান্তি রক্ষা পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অর্থাৎ যাই হোক, এই ফখরুল সাহেব তিনি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে গুরুত্ব দিয়েছেন। যেমন বাংলাদেশের পররাষ্ট্র মুখ্য উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি ব্যাপারটিকে পাত্তা দিতে চাননি। তিনি বলেছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কথা বলে থাকেন সেই ধরনেরই একটা কথার অঙ্গ। অর্থাৎ ওই বালখিল্য কথা টাইপের তিনি বোঝাতে চেয়েছেন। কিন্তু রাজনৈতিক দল বিএনপি তাদের প্রধান মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেছে। আর ব্যাস, তাদের এই বক্তব্য শোনার পরই সেখানকার যত মৌলানারা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিষোদ্গার করতে শুরু করে দিয়েছেন। এ থেকে শুধু আপনাদের সামনে আমি একটা জিনিসই বোঝানোর চেষ্টা করলাম যে দেখুন, আপনি যতটাই নিরপেক্ষ সাজার চেষ্টা করুন না কেন, আপনি যতই ওপার বাংলার মৌলবাদী মুসলিমদের নিজেদের ভাই বলে বুকে টেনে নেওয়ার চেষ্টা করুন না কেন, তাদের স্বরূপকে আপনি কিছুতেই চেঞ্জ করতে পারবেন না। তারা যদি মনে করে যে আপনি হিন্দু এবং আপনি যতই মুসলিমপন্থী হন না কেন, মুসলিমদের পক্ষে আপনি যতই বক্তব্য বা তাদের জন্য যতই কাজ করেন না কেন, কিন্তু আপনার পরিচয় যদি আপনি হিন্দু হয়ে থাকেন, তাহলে আপনার কোনো ক্ষমা নেই। সে আপনি ভারতীয় হতে পারেন, বাংলাদেশি হতে পারেন বা পৃথিবীর যে কোনো প্রান্তের হতে পারেন। আপনি যদি হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে কোনো ক্ষমা নেই। তা যদি না হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত এই ধরনের কথা তারা বলতে পারতেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য নয়। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এদেশে মুসলিমদের পাওয়ার অতিরিক্ত সুযোগ সুবিধা তিনি করে দিয়েছেন, রামনবমীর মিছিলে অজ্ঞাত পরিচয় কেউ ঢিল ছুড়লে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা একতরফাভাবে বিজেপির দোষ হিসাবে চালিয়ে দেন, এবং কার্তিক পুজোকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে প্রফেট নবীকে নিয়ে যে একটা কুৎসিত মন্তব্য লেখা হয়েছিল, সেই মন্তব্যটা কে বা কারা লিখেছিল এমন সাহস দেখাতে পারলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে সত্যটা সামনে আনার। যদি কোনো হিন্দু ভাই সেটা করে থাকে, অবশ্যই সেই সত্যটা সামনে এনে সেই লোকটিকে, সেই হিন্দু যদি কোনো লোক করে থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তি দেওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, আমরা সকলেই জানি যে এই কাজটা কে করতে পারে, কোন উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছে আমরা সকলেই জানি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দীর্ঘদিন ধরে বেলডাঙ্গার তদন্ত চালানোর পরেও সেই কার্তিক পুজোকে কেন্দ্র করে কে ওই ইলেকট্রিক হোর্ডিংটা লাগিয়েছিলেন সেটা ধরে সামনে আনার চেষ্টা করলেন না। তার কারণ এর ফলে অন্য কিছু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যেতে পারে। তো এহেন মুখ্যমন্ত্রী, যিনি
পাওনার অতিরিক্ত তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন। যদি কোনো একটা অপরাধ ঘটে থাকে তাহলে প্রথমেই তিনি দেখবেন যে সেটা হিন্দু করেছে না মুসলিম করেছে, তারপরে দেখবেন যে সেটা বিজেপি করেছে না তৃণমূল করেছে, তারপরে সেই পুলিশ প্রশাসন সেই ধরনের ব্যবস্থা নেবে, যেটাকে অন্যান্য রাজ্যের মানুষ এবং বিজেপি পক্ষপাতমূলক আচরণ বলে থাকেন। এহেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রেড রোডে প্রত্যেকবার যান, ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন এবং বলেন যে তিনি রোজা রাখেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে সম্ভবত তিনিই প্রথম পশ্চিমবঙ্গে যিনি নিয়ম করে রোজা রাখেন, এইটা মুখ্যমন্ত্রী বলার পরেও কিন্তু সংখ্যালঘুদের মানে ওপার বাংলার যারা সংখ্যাগরিষ্ঠ তাদের মন গলল না। এ থেকে দুটি বার্তা স্পষ্ট হতে পারে। প্রথম হচ্ছে যে আপনি মৌলবাদীদের যতই তাদের আপ্যায়ন করুন না কেন, যতই তাদের বুকে টেনে নেওয়ার চেষ্টা করুন না কেন, তারা পেছন দিক থেকে আপনাকে ছুরি মারবেই। এটা গেল প্রথম তথ্য, এটাও সত্যি হতে পারে। কিংবা আর একটা বিষয় সত্যি হতে পারে যে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতিকে চিনতে শিখে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন রোজা রাখার কথা বলেন, কেন রামনবমীর মিছিল হলে তিনি আগে থেকেই সাবধান করে দেয় অশান্তি হওয়ার আগে যে ওরা একটা অশান্তি পাকাতে পারে, এই রাজনীতিটা পশ্চিমবঙ্গের মানুষ যেমন বুঝতে শিখে গিয়েছে, ওপার বাংলার মানুষেরও তেমনি একটা ধারণা রয়েছে, সম্যক ধারণা রয়েছে যে সত্যি সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম দরদি, নাকি নিজের রাজনৈতিক ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই এই রাজনৈতিক স্টান্স তাকে নিতে হচ্ছে। এইটাও সত্যি হতে পারে। এই দুটোর মধ্যে আপনারা কোনটা মনে করছেন সত্যি, যে সত্যি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বরূপ কি এপার বাংলায় বলুন আর ওপার বাংলায় বলুন তারা চিনতে শিখে গিয়েছে, সেই কারণে কি তারা এই মন্তব্য করছেন, নাকি মৌলবাদীরা কোনোদিনই কাউকে আপন করতে পারে না, সে যতই তাদের বিরুদ্ধে ভালো কথা বলা হোক না কেন, তাদের ফেভারে দাঁড়া করানো হোক না কেন, তাদের সম্প্রদায়ের বাইরে অন্য কোনো সম্প্রদায়কে এরা জায়গা দেবে না। এই দুটির মধ্যে কোনটা মনে হচ্ছে আপনাদের লিখে জানাতে পারেন। তবে হ্যাঁ, আমার মনে হয় যে এমনিতেই মুখ্যমন্ত্রী সমালোচনা হচ্ছেন, তাই তার সত্যকে সত্যি বলা উচিত এবং ওপার বাংলার এই হিন্দুদের উপর যে আক্রমণ চলছে সেটা তিনি অন্যান্য রাজনৈতিক কর্মসূচির মতো করে আরো একটা তার কর্মসূচি নেওয়া উচিত। প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি কর্মসূচি নিতে অভ্যস্ত, অথচ এই প্রসঙ্গে কেন তিনি রাস্তায় নামছেন না? শুধু বিজেপি ছাড়া একটি রাজনৈতিক দল বাম, কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে ইন্ডি জোটের একটা ভালো মিল পাওয়া যাচ্ছে। এরা সকলেই হচ্ছে সংখ্যালঘু তোষণকারী দল এবং সেই কারণেই ওপার বাংলার হিন্দুদের অত্যাচার নিয়ে একটা মিছিল করার এদের সাহস আসছে না। কিন্তু আমার মনে হয় সত্যকে সত্য যদি বলতে পারেন, দেখুন এমনিতেই আপনি সমালোচিত হচ্ছেন, এমনিতেই ওপার বাংলা থেকে আপনার বিরুদ্ধে এই ধরনের কথা বলা হচ্ছে, যেটা আমরা অন্তত পছন্দ করছি না। তার কারণ যতই হোক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একজন রাজনৈতিকবিদ, তিনি সম্মানীয় মহিলা, তার বিরুদ্ধে ওপার বাংলা থেকে কোনো আওয়াজ উঠবে এটা আমরা কিন্তু বরদাস্ত করতে পারি না, কোনোভাবেই করতে পারি না। সে রাজনৈতিকগতভাবে আমাদের মিল থাকতেও পারে, অমিলও থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা ওপার বাংলা থেকে সেটা তো আমরা সহ্য করতে পারি না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারও বোধহয় সময় এসে গিয়েছে সত্যিকে সত্যি বলা। অন্তত একটা রাজনৈতিক কর্মসূচি, ওপার বাংলার হিন্দুদের ওপর আক্রমণ যেটা চলছে সেটা যদি আপনি নিতে না পারেন, তাহলে ইতিহাস যেমন আপনাকে ক্ষমা করবে না, ঠিক তেমনি আবার 2026-এর আগে হিন্দু প্রত্যেকটি পরিবার যাদের মনুষ্যত্ব রয়েছে তারাও কিন্তু আপনার এই রাজনৈতিক স্ট্যান্ডটা ভুলবে না। তাই সঙ্গত কারণে 2026-এ যদি হিন্দু ভোট আপনাকে পেতে হয়, তাহলে বিধানসভার অন্দরে নয়, রাজনৈতিক সমাবেশ মিছিলও আপনাকে করতে হবে, যেখানে আমরা ফিল করতে পারবো, হিন্দুরা ফিল করতে পারবে সত্যি আপনার বুকে ব্যথা লেগেছে, সত্যি আপনি কাতর, ওপার বাংলার মানবতার আক্রমণের উপর আপনি কাতর রয়েছেন, এটা যেন পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারে। এইটাই আপনার কাছে আহ্বান। তার কারণ এটা হিন্দু মুসলমানের তো ব্যাপার নয়, এটা মানবতার উপর আক্রমণ। এবং ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানরা যেভাবে সুন্দরভাবে বসবাস করে, পৃথিবীর আর খুব কম দেশ রয়েছে এতটা সৌভ্রাতৃত্ব বোধে কোনো দেশে এই ধরনের মানুষ বসবাস করে কিনা সন্দেহ, এবং এর জন্য কিছু অবদান অবশ্যই আপনার প্রাপ্য তো রয়েছে। তাই নিশ্চিতভাবে হিন্দুদের ওপর ওপার বাংলায় এই আক্রমণকে শুধুমাত্র এই মুখ বুজে রাজনৈতিক একটা খেলার মধ্যে না গিয়ে সত্যি ভেতর থেকে প্রতিবাদ করুন। তাতে রাজনৈতিকভাবে কি হবে জানি না, কিন্তু আপনি নিজে কিছুটা তৃপ্ত হবেন যে সত্যকে সত্য বলতে পেরেছেন আপনি। যাই হোক, কি বলবেন বন্ধুরা, আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এখনকার মতো এখানে শেষ করলাম।